মোদি অমিত শাহ জুটির যে চয়েস, সেই চয়েসে শিলমোহর পড়ছে না নাগপুরের, কারণ তারা গো ধরেছেন, বেঁকে বসেছেন। তারা মনে করছেন, এবং এই মুহূর্তে অনেক জায়গায় এই খবর কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে, যে আরএসএস এর স্বীকৃতি ছাড়া নতুন বিজেপির সর্বভারতীয় সভাপতি হবেন না। ঠিক তেমনভাবেই প্রশ্ন ওঠে, তাহলে এনডিএর যে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, উপরাষ্ট্রপতির নির্বাচনের যে ক্যান্ডিডেটের ঘোষণা করা হয়েছে, সিপি রাধাকৃষ্ণন, তামিলনাড়ুর ব্যক্তি, এই মুহূর্তে মহারাষ্ট্রের গভর্নর, তিনিও তো আরএসএস এর স্বয়ংসেবক, তিনিও তো আরএসএস এর একনিষ্ঠ একজন কর্মী, তার নাম ঘোষণা করা হলো। তাহলে একদিকে আমরা দেখলাম গত মার্চ মাসে নরেন্দ্র মোদী ছুটে গেলেন নাগপুরে, প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর। কি দরকার পড়েছে? 11 বছর কেটে গেল। কেন 11 বছর, মানে 1 দশক সময় কেন লাগলো হিন্দু হৃদয়ের সম্রাট নরেন্দ্র মোদী, যিনি হিন্দুত্বের আইকন, কাল্ট ফিগার হিসেবে উঠে এসেছেন, যে প্রচারে বারবার উঠে আসে, সেই নরেন্দ্র মোদীর যে আইডিওলজিক্যাল সোর্স বিজেপি, সেই আরএসএস এর হেডকোয়ার্টারে যেতে 1 দশক কেন লাগলো? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেই প্রশ্ন আমরা আগের এপিসোডেও তুলেছি, আজ আরেকবার তুলব। দ্বিতীয়, অবশ্যই যে আরএসএস 100 বছরে পা দিচ্ছে এবছর, সেই আরএসএস এর সম্বন্ধে বিবৃতি এই প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করলেন, সেটাতেও 11 বছর সময় কেন লাগলো, এর আগে করেননি। এবং তিনি যখন আরএসএস এর কথা বললেন, তখন হেগড়েওয়ার, গোলওয়ালকার, তাদের নাম একবার উচ্চারণ করলেন না, উল্টে বললেন আরএসএস পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। যেই এনজিওদের বিরুদ্ধে অনেকেই বলবেন এই মোদী সরকার বলা কার্যত জেহাদ ঘোষণা করেছে। তাহলে কি সেটা আরএসএস এর প্রশংসা ছিল, নাকি বকলমে কিছুটা হলেও আরএসএসকে এটা বুঝিয়ে দেওয়া হলো যে রাজনীতি তিনি করবেন, নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে রাজনীতির অলিন্দে রয়েছেন, রাজনীতি তার কাজ। আরএসএস যেমন তাদের কাজ করছে, সেটা সাংস্কৃতিক জাগরণের কথা হোক, মানুষের চেতনা জাগরণের কথা হোক, সেই কাজে আরএসএস বেশি যোগ দিক, রাজনীতিটা তাদের ওপর ছেড়ে দেওয়া হোক, বিজেপিটা তিনিই চালাবেন, নাকি সেই মেসেজটা নরেন্দ্র মোদী দেওয়ার চেষ্টা করলেন? এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমরা এমন একজন মানুষকে আজ পেয়েছি যিনি আরএসএস এবং নরেন্দ্র মোদী এই দুই খুব ভালো করে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিগত কয়েক দশক ধরে। আমাদের সাথে এই মুহূর্তে নয়া দিল্লি থেকে সরাসরি রয়েছেন সাংবাদিক এবং লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়। নীলাঞ্জনদা, অনেক অনেক স্বাগত আজ তাক বাংলার পর্দায়। আপনাকে আমরা প্রথমবার আজ পাচ্ছি, এবং আমাদের দর্শকরা খুব মুখিয়ে রয়েছেন আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ শুনবেন বলে। এক, নরেন্দ্র মোদী তৃতীয় টার্ম, তার যে ক্যারিয়ার গ্রাফ, সেটাকে আপনি খুব ক্লোজলি মনিটর করেছেন, দেখেছেন, সেটা নিয়ে লেখালেখি করেছেন। এবং দুই, আরএসএস, যেই আরএসএস থেকে নরেন্দ্র মোদীর উত্থান, এবং সেই আরএসএস এর সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক আজকে এসে দাঁড়িয়েছে, সেটা নিয়েও আপনি আলোকপাত করবেন। আমি যাব এই আলোচনায়, কিন্তু কুইকলি একবার দেখাই 15ই আগস্ট সকালবেলা লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন অনেকেই খুব সারপ্রাইজড হয়েছেন। সারপ্রাইজের কিন্তু খুব একটা কারণ নেই। নরেন্দ্র মোদী আরএসএসকে নিয়ে বলবেন, সেটাই তো খুব স্বাভাবিক, কিন্তু তার 1 দশকের বেশি সময় কেন লাগলো? আরএসএস এর এবছর 100তম বছর, এবং নরেন্দ্র মোদী আরএসএসকে নিয়ে তার যে মন্তব্য, সেটাই আপনাদেরকে শোনাবো এবং তারপর আলোচনায় আসবো। आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन, ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल का उसका समर्पण का इतिहास है। आज लाल किले की प्राचीर से
100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को, और हमें प्रेरणा देता रहेगा। मेरे प्यारे देशवासियों, हम समृद्धि की ओर जा रहे हैं। आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले শুনলেন আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি সরাসরি নীলাঞ্জনদের কাছে যাব। নীলাঞ্জনদা, এই বক্তব্যের এবং তার যে প্রেক্ষাপট, যে কনটেক্সটটা আমি বললাম, আজ 10 বছর পর, 11 বছর পর নরেন্দ্র মোদীকে আরএসএস এর কথা বলতে হচ্ছে, এমন একটা সময় যখন ভাইস প্রেসিডেন্ট আরএসএস থেকে এবং নতুন কে সভাপতি হবেন সেটা আমরা জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে সেখানেও আরএসএস এর প্রচ্ছন্ন শিলমোহর ছাড়া সেটা হওয়া পসিবল নয়। যে প্রশ্নটা আমরা আজকে দর্শকদের সামনে তুলছি, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি কি তাহলে ফাইনালি আরএসএস এর শরণাপন্ন হলেন? কারণ মাত্র কয়েকদিন আগে জেপি নাড্ডা একটি ইন্টারভিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে দিয়েছিলেন, যেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল যে বিজেপি কিন্তু আরএসএস এর থেকে গ্রো করে বেরিয়ে এসেছে এবং তারা এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, সব থেকে আগে তো ধন্যবাদ যে আপনারা আমাকে ডেকেছেন আর আমার সঙ্গে চর্চা করছেন। 40 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ নিয়ে রিপোর্টিংও করেছি, একাডেমিক্যালি ওকে বোঝারও চেষ্টা করেছি। আপনি বললেন যে ভাইস প্রেসিডেন্টের যে ক্যান্ডিডেট মিস্টার রাধাকৃষ্ণনকে চুজ করা হয়েছে, তো উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িত ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সঙ্গে জড়িত না থাকলে কোথা থেকে জড়িত থাকবে? নরেন্দ্র মোদীও তো আরএসএস এ ছিলেন, অমিত শাহও তো এক ধরনের আরএসএস এ ছিলেন। অমিত শাহ এবিভিপি থেকে এসেছিলেন, এবিভিপিও তো আরএসএস। জেপি নাড্ডাও এবিভিপি থেকে এসেছেন। এবিভিপি আজকের যে ভারতীয় জনতা পার্টি, ম্যাক্সিমাম কন্ট্রিবিউটিং যদি কোনো অর্গানাইজেশনকে বলা যায় যে ম্যাক্সিমাম ম্যান পাওয়ার দিয়েছে আজকের ভারতীয় জনতা পার্টিকে, সেটা এবিভিপি দিয়েছে, আরএসএস এর থেকে বেশি। তো ন্যাচুরাল যে ভাইস প্রেসিডেন্ট চুজ করতে হবে, একটা ক্যান্ডিডেট নমিনেট করতে হবে। লাস্ট টাইমটা একটুখানি ব্যাকফায়ার করে গেছিল। জগদীপ ধনকর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছিলেন না, ওনাকে আগে পশ্চিমবঙ্গের গভর্নর করে পাঠানো